ঢাকায় ৪০ স্থানে মিছিল, এক স্লোগান, জয় বাংলা, ইউনূস সরকারের পদত্যাগ চাই। নতুন পুরাতন সমন্বয়ের রাজনীতি দরকার, দেশের জন্য কাজ করতে হবে, নিজের জন্য নয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১০ মাসে ঢাকায় ৩,০০০ নেতাকর্মী গ্রেফতার, অর্থদাতাদের খুঁজছে পুলিশ। জুলাই সনদে স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গতকাল জুম্মার নামাজ শেষে রাজধানী জুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পার্শ্ববর্তী সহযোগী সংগঠনের উদ্যোগে একাধিক স্থানে বর্ণাঢ্য ও ঐক্যবদ্ধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দনিয়া কলেজ, শনি রাখড়া, যাত্রাবাড়ি, গুলিস্তান, ধানমন্ডি, উত্তরা, তেজগাঁও সহ শহরের প্রায় ৪০টি পয়েন্টে একযোগে মিছিল বের হয়ে রাজধানীর রাজপথগুলো ভরে ওঠে লাল সবুজ পতাকা ও বঙ্গবন্ধু চিত্রে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা মূলত দলীয় সমর্থন প্রকাশের পাশাপাশি অবৈধ ইউনূস সরকারের পদত্যাগ, দমন পীড়ন ও নির্যাতনের অবসান এবং নেতাকর্মীদের বিরুদ্ধে জ্বালাও না, এরকম নানান দাবি উঠে ধরেন। সারাদিন ঢাকা থেকে ফুলে ওঠা স্লোগানগুলো ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ। মিছিলের আড়াল কোথায় কেমন দৃশ্য? দুনিয়া কলেজ ও শনি রাখড়ার মিছিলে ছাত্রলীগ নেতারা ভাষণে বলেন, বর্তমান প্রশাসনকে তারা জনগণের হাতে গৃহীত ভাবনে অনিচ্ছুক হিসাবে দেখছেন। বক্তারা দাবি করেন, দলীয় কর্মীরা যে ধরনের হয়রানি ও মামলার শিকার হচ্ছেন তা সহ্য করা হবে না এবং এসব অবৈধ কর্মমালার দ্রুত শেষ হওয়া উচিত। ধানমন্ডি ও তেজগাঁওয়ে যুবলীগের মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় নেতারা। তাদের বক্তব্যে ছিল, গণতন্ত্রকে রক্ষা করতে আমরা প্রস্তুত, ভোটাধিকার ও স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ সর্বস্তরেই লড়াই চালাবে। যৌথভাবে আয়োজিত মিছিলগুলোতে তরুণদের উপস্থিতি দৃশ্যমানভাবে বেশি ছিল। পথপ্রদর্শকেরা বলছেন, শহরের নানা অংশ থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল জোড়ায় যোগ দিয়েছেন। অনুষ্ঠানের একটি বড় অংশই ছিল সঙ্গীত, বর্ণাঢ্য পতাকা প্রদর্শন ও দলীয় নারা আহ্বান। শান্তিপূর্ণ হলেও যানজট ও জন আকুলতা। মিছিলগুলো মোটামুটি শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়া সত্ত্বেও কিছু প্রধান সড়কে ব্যাপক জনসমাগমের কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছু প্রধান কেন্দ্রীয় সড়কে শারীরিক যান চলাচল স্থবির হয়ে পড়ে ঘণ্টাখানিক। পুলিশ ও ট্রাফিক বিভাগ লক্ষ্য রেখেছে যাতে জরুরি সেবা ব্যাহত না হয়। সড়ক ব্যবস্থাপনায় অতিরিক্ত কড়াকড়ি বজায় রাখা হয়েছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের জন্য আংশিকভাবে অস্বস্তি থাকলেও সমগ্র পরিবেশ ছিল উৎসবমুখর ও ঐক্যপ্রবণ। রাজনৈতিক বিশ্লেষণ, প্রতিবাদ, উদ্দীপনা নাকি নতুন আন্দোলনের সূচনা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের ব্যাপক মিছিল শুধুই প্রতিবাদাত্মক কর্মসূচি নয়, এটি আওয়ামী পরিবারের ঐক্য ও পুনর্গঠনের একটি সংকেতও দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যখন নাগরিক স্তরে নেতার প্রতি সমর্থন দৃশ্যমান থাকে তখন তা রাজনৈতিক গতিশীলতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। একজন রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, যদি এগুলো ধারাবাহিকভাবে সংগঠিত হয় এবং মাঠে জনাকৃষ্টতা বজায় থাকে তাহলে তা সহজে বন্ধ হওয়া কঠিন। এটি রাজনৈতিক দিক থেকে নতুন উদ্দীপনার সূচনা হিসাবেও দেখা যেতে পারে। অন্যদিকে অপর একজন বিশ্লেষক সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও গণ আন্দোলন এক বিষয়, আইন শৃঙ্খলা ভাঙানো বা হিংসাতায় রূপ নেওয়া সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। দুটি ক্ষেত্রেই পর্যবেক্ষণ ও সংযম জরুরি। অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা। আয়োজকরা জানিয়েছেন, এই সমাবেশ একটি ঐক্য প্রদর্শনী এবং তারা আগামী দিনগুলোতে একইভাবে স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি চালিয়ে যাবে। নেতৃবৃন্দ মনে করিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং নেতাকর্মীদের ওপর যে কোনো ধরনের হয়রানি বন্ধ করানো। এক সংগঠনের উচ্চপদস্থ নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি শোনানো হোক, আইন ও ন্যায়ের আওতায় প্রতিটি সমস্যার সমাধান। জনগণই আমাদের শক্তি। বার্তা স্পষ্ট, ঐক্য ও প্রতিবাদ। আজকের মিছিল রাজধানীর রাজনৈতিক মানচিত্রে এক দৃশ্যমান বার্তা দিল। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো সংগঠিত এবং জনগণ তাদের প্রতি সমর্থন প্রকাশ করছে। স্লোগানগুলোতে থাকা আবেগ ও সংখ্যাগুরু উপস্থিতি রাজনৈতিকভাবে একটি শক্তিশালী ইঙ্গিত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, বাস্তবে এ ধরনের তরল রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখতে হলে ডায়ালগ, স্বচ্ছতা ও আইনের শাসনই সবচেয়ে জরুরি। শান্তিপূর্ণ
প্রতিবাদের মধ্যেই যদি সংলাপের পথ খোলা রাখা যায় তাহলে ভবিষ্যৎ সংঘর্ষ অন্যথায় এড়ানো সম্ভব। শেষ রাতে ঢাকার প্রতিটি প্রান্ত থেকে প্রতিধ্বনিত হল আহ্বান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ। রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় চলতি বছরের গত 10 মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 3000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। এসব মিছিলের অর্থদাতা সহ পেছনের হোতাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে ডিএমপি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। আজ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে 46 জনকে গ্রেফতার উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেরেবাংলা নগর, বনানী, তেজগাঁও, উত্তরা, খিলক্ষেত ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপত্র ও মিডিয়া শাখার উপকমিশনার ডিসি তালেবুর রহমান জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন জেলা থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় আসছেন এবং ঝটিকা মিছিলের চেষ্টা করছেন। মিছিল থেকে ককটেল বিস্ফোরণও করছেন, পরে সেগুলো ফেসবুকে দিয়ে জানান দিচ্ছেন। ডিসি তালেবুর বলেন, জেলা জেলা থেকে আসার সময় এই নেতাকর্মীরা যাতায়াত ও খরচের জন্য টাকাও নিচ্ছেন। এই অর্থদাতা সহ এর পেছনে যারা রয়েছেন তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তালেবুর রহমান জানান, ডিএমপির বিভিন্ন ইউনিট ও থানার যৌথ অভিযানে শেরেবাংলা নগর 18, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিসিসি 13, খিলক্ষেত থানা 4, উত্তরা থানা 2, বাড্ডা থানা 3, বনানী থানা 3 ও তেজগাঁও থানা 3 জনকে গ্রেফতার করেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে সরকার বিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানাগুলো অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সকালে 300 ফিট পুরনো মস্তুল চেকপোস্টের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি চলছিল। পুলিশ উপস্থিত হলে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করেন। সেখান থেকে হাতে নাতে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামান রনকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানা জানায়, সকালে উত্তরা 9 নম্বর সেক্টরের আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে মুমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বাড্ডা থানা জানায়, সকাল 7টার দিকে প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত শুভ, তাসরিফ হোসেন ও মোহাম্মদ খালেদ বিন কাউসারকে হাতে নাতে গ্রেফতার করা হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিসিসি সূত্রে জানা যায়, বিজয়নগরের এলাকায় অভিযান চালিয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম বাঁধন, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, মুস্তাফিজুর রহমান জনি, শেখ রাশেদুজ্জামান, মামুন শেখ পরশ, মামুন শেখ রাজু, শফিউল আলম, কুদ্দুস সর্দার ও মিঠুন দেবনাথ সহ মোট 13 জনকে গ্রেফতার করা হয়। শেরেবাংলা নগর থানা জানায়, ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রায় 90-100 জন নেতাকর্মী মিছিল করার সময় পুলিশ অভিযানে নামে। এই সময় বজলুর রহমান বাঁধন, নূর আলম সিদ্দিকী ও মহিউদ্দিন আহমেদ দোলন সহ 18 জনকে গ্রেফতার করা হয়। বনানী থানার তথ্য অনুযায়ী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বনানী ঢাকা গেট এলাকার সামনে ঝটিকা মিছিলে অংশ নেওয়া জিয়াদ মাহমুদ, মোহাম্মদ জিয়াদ ও মোহাম্মদ আসলামকে গ্রেফতার করা হয়। তেজগাঁও থানা জানায়, বিজয় সরণি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় মোহাম্মদ রিফাদ ইসলাম, মোহাম্মদ মিল্লাত বাবু ও মোহাম্মদ স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেফতার 46 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। পুরনো মুখ, পুরনো ধারা আর সেই একই প্রতিশ্রুতির রাজনীতি মানুষকে ক্লান্ত করে ফেলেছে। রাজনীতি এখন যেন একটা পেশা, যেখানে আদর্শের চেয়ে প্রভাব, চাঁদাবাজি আর দখলবাজি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অথচ রাজনীতি হওয়া উচিত দেশ ও মানুষের কল্যাণের জন্য নিবেদিত এক মহৎ কাজ। এখন সময় এসেছে নতুন ভাবনায় রাজনীতি গড়ার,
এমন এক রাজনৈতিক সংস্কৃতি দরকার যেখানে অভিজ্ঞ পুরনো নেতাদের জ্ঞান আর তরুণ প্রজন্মের মেধা একসাথে কাজ করবে। নতুন পুরাতন প্রজন্মের এই সমন্বয়ই হতে পারে দেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় শক্তি। রাজনীতি মানে দেশসেবা, ক্ষমতার খেলা নয়। আজকের বাস্তবতায় অনেকেই রাজনীতিতে আসে নিজের ভাগ্য গড়তে, কেউ ঠিকাদারি পেতে, কেউ প্রভাব দেখাতে, কেউ বা দলীয় ছত্রছায়ায় ব্যবসা বাণিজ্য চালাতে। ফলাফল, রাজনীতির মূল লক্ষ্য হারিয়ে যায়, জনগণ দূরে সরে যায়। রাজনীতি মানে হওয়া উচিত দেশপ্রেম, সেবা আর ত্যাগ। নেতৃত্ব মানে মানুষকে নিজের স্বার্থে ব্যবহার নয়, বরং মানুষের স্বার্থে নিজেকে উৎসর্গ করা। যে নেতার মনে দেশপ্রেম নেই, যে জনগণের কষ্ট বোঝে না, সে কখনো সত্যিকারের রাজনীতিবিদ হতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে আজ দরকার এমন নেতা যিনি শুধু বক্তৃতা নয়, চিন্তা ও কর্মে দেশকে এগিয়ে নিতে পারবেন। নেতৃত্বে আসতে হবে সৎ, বুদ্ধিদীপ্ত ও মেধাবী মানুষদের, যারা চাঁদাবাজি বা দখলবাজির মাধ্যমে নয়, কর্ম ও চিন্তার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে। সৃজনশীল রাজনীতির অভাব স্পষ্ট। এখন রাজনীতির আলোচনায় উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা বা পরিবেশের বিষয় খুব একটা উঠে আসে না। রাজনৈতিক ভাষণ মানেই এখন প্রতিপক্ষকে আক্রমণ, অভিযোগ, প্রতিযোগিতা বা আবেগময় বক্তৃতা। কিন্তু এই আবেগে রাষ্ট্র পরিচালনা চলে না। একটা দলের কাজ শুধু নির্বাচন নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা তৈরি করা। সৃজনশীল রাজনীতি মানে হল গবেষণা নির্ভর নীতি নির্ধারণ, আধুনিক শিক্ষা পরিকল্পনা, কৃষি ও শিল্পে প্রযুক্তি উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো। আজকে তরুণদের অনেকেই রাজনীতিকে ঘৃণার চোখে দেখে, কারণ তারা সেখানে চিন্তার জায়গা পায় না। অথচ রাজনীতি যদি সৃজনশীল হয়, তাহলে মেধাবী তরুণেরা আগ্রহী হবে। তরুণদের উদ্ভাবনী চিন্তা আর বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা মিলেই গড়ে উঠবে নতুন ধরনের নেতৃত্ব। পুরনো নতুনের ভারসাম্য দরকার। বাংলাদেশের ইতিহাসে অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা রাজনীতিকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তারা ত্যাগ করেছেন, জেল খেটেছেন, কিন্তু আদর্শ থেকে সরে যাননি। তাদের অভিজ্ঞতা রাজনীতির মূল ভিত্তি। তবে বাস্তবতা হল, সময় বদলেছে। এখন রাজনীতিতে নতুন ধরনের চ্যালেঞ্জ এসেছে। তথ্য প্রযুক্তি, গ্লোবাল অর্থনীতি, পরিবেশ সংকট এবং তরুণ প্রজন্মের নতুন চাহিদা। তাই এই সময়ের রাজনীতি চালাতে হলে পুরনো অভিজ্ঞতা ও নতুন দৃষ্টিভঙ্গির সমন্বয় অপরিহার্য। পুরনো প্রজন্ম জানাবে ইতিহাস, তরুণ প্রজন্ম আনবে উদ্ভাবন। এভাবেই গড়ে উঠবে সমন্বিত রাজনীতি, যেখানে বয়স নয়, মেধা ও সততাই হবে নেতৃত্বের মাপকাঠি। দেশের জন্য দেশপ্রেমিক নেতৃত্ব চাই। একজন সত্যিকারের রাজনীতিবিদ দেশের প্রতিটি মানুষের সুখ দুঃখ বোঝেন। তিনি জানেন উন্নয়নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও জনগণের আস্থা। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু রাজনীতিবিদের উদাহরণ পাওয়া যায় যারা সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আবুল মাল আব্দুল মুহিত, যিনি অর্থনীতি ও রাজনীতিকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী সৎ মানুষ ছিলেন। সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি রাজনীতিতে নম্রতা, বুদ্ধি ও দেশপ্রেমের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। মনায়েম সরকার, যিনি মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতিতে দেশ সেবাকে ব্রত হিসেবে নিয়েছিলেন। এই নেতাদের মতো মানুষই প্রমাণ করেছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, এটা হতে পারে এক পবিত্র দায়িত্ব। ভবিষ্যতের রাজনীতি হবে চিন্তা নির্ভর। আগামী দিনের বাংলাদেশ চালাবে সেই নেতৃত্ব যারা পরিকল্পনা, শিক্ষা ও প্রযুক্তিতে পারদর্শী। রাজনীতি হতে হবে জ্ঞান ভিত্তিক, যেখানে সিদ্ধান্ত আসবে তথ্য ও বিশ্লেষণ থেকে, আবেগ থেকে নয়। এখন সময় এসেছে দলের গঠনতন্ত্রে কিছু নৈতিক শর্ত যোগ করার, যেমন প্রার্থী হতে হলে সৎ, স্বচ্ছ ও অপরাধ মুক্ত হতে হবে। রাজনীতিতে পরিবারতন্ত্র নয়, সুযোগ দিতে হবে মেধা ও যোগ্যতাকে। একটা দল তখনই শক্তিশালী হয় যখন জনগণ বিশ্বাস করে এই দল শুধু কথায় নয়, কাজে দেখাবে পার্থক্য। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি দরকার বুদ্ধি, সততা আর দেশপ্রেম। পুরনো ধ্যান ধারণার রাজনীতি আর টেকসই নয়। জনগণ এখন এমন নেতৃত্ব চায় যারা নিজেরা ভালো থাকবে না শুধু, বরং দেশকে ভালো রাখবে। রাজনীতি যদি মানুষকে বিভক্ত না করে বরং ঐক্যবদ্ধ করে, যদি লোভ নয় বরং দায়িত্ববোধই হয় মূল চালিকা শক্তি, তাহলে সত্যিকার অর্থে দেশ এগিয়ে যাবে। নতুন প্রজন্মের কণ্ঠে, পুরনো প্রজন্মের অভিজ্ঞতায় এবং দেশপ্রেমিক চেতনায় মিলেই গড়ে উঠতে পারে সেই নতুন রাজনৈতিক দল, যেখানে নেতৃত্বের একটাই শর্ত থাকবে, দেশের জন্য কাজ করতে হবে, নিজের জন্য নয়।
Audio